মানে এই যে প্রোগ্রামটা যে লেখছে যে দুইটা সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ দেখাও, সেটার বর্ণনা দিছে যে কোনটার কাজ কি, কোন লাইনের কাজ কি। আমরা তো এগুলো অলরেডি জানি যে কোন লাইন কি কাজ করে। এখন দেখো এরপরে হচ্ছে আমাদের কিওয়ার্ড। আচ্ছা কিওয়ার্ডের কি বলো, মারিয়াকে অ্যাডমিট দেওয়া হয় নাই? ও আচ্ছা, এই না, ও মনে হয় একটু আগে জয়েন হয়ে গেছে, আমি খেয়াল করে নিয়েছি। দেখো কিওয়ার্ড, কিওয়ার্ডের যে ব্যাপারটা, কিওয়ার্ড হচ্ছে পেজ নাম্বার 66। আচ্ছা তোমরা হচ্ছে এর পূর্ব পর্যন্ত রিডিংটা কিন্তু পড়বা ভাই, রিডিং না পড়লে কিন্তু ঝামেলা, বইয়ের রিডিংটা পড়াই লাগবে। আচ্ছা কিওয়ার্ডে যদি আমরা চলে আসি, কিওয়ার্ড হচ্ছে, দেখো আহ, প্রত্যেকটা ভাষায় এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে সুনির্দিষ্ট মিনিং বহন করে। তুমি যদি বাংলা ভাষার কথা তুমি চিন্তা করো, বাংলা ভাষায়, ইংরেজি ভাষাটা তুমি চিন্তা করো, আচ্ছা ইংরেজি ভাষায় কিছু ফ্রেজ এন্ড ইডিয়মস আছে যেগুলো হচ্ছে আসলে এগুলো কি শাব্দিক অর্থ বহন করে, ফ্রেজ গুলো বহন, ওটা কিন্তু একটা, যেমন হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে ধরা বাঁধা, এটা কিন্তু হার্ড মানে শক্ত, ফাস্ট মানে দ্রুত। ওরকমের শাব্দিক অর্থ দিয়ে কিন্তু এটাকে বিচার করলে হবে না। এর একটা সুনির্দিষ্ট মিনিং আছে, যেমন হার্ড অ্যান্ড ফাস্ট দুইটা মিলে বোঝায় ধরা বাঁধা, হার্ড অ্যান্ড সোল দুইটা মিলে বোঝা হচ্ছে প্রাণপণ। এরকম হচ্ছে কিছু বাগধারা, বাংলা ভাষায় যদি বলি বাগধারা, বাগবিধি আছে, যার হচ্ছে সুনির্দিষ্ট মিনিং আছে, তেমনি ভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কিছু সুনির্দিষ্ট মিনিং ওয়ার্ড, সুনির্দিষ্ট মিনিং বিশিষ্ট কিছু হচ্ছে ওয়ার্ড আছে যেগুলোকে কিওয়ার্ড বলা হয়। আচ্ছা এগুলো কিছু সুনির্দিষ্ট মিনিং আছে, তুমি চিন্তা করে দেখো। আচ্ছা আইএনটি এর কি একটা সুনির্দিষ্ট মিনিং আছে না সি ল্যাঙ্গুয়েজে? আইএনটি মানে কি? আইএনটি হচ্ছে একটা ডাটা টাইপ নাকি? আইএনটি হচ্ছে একটা ইন্টিজার নামক ডাটা টাইপ। এখন তুমি যদি একটা ভেরিয়েবল রাখো যেমন ডাবল আইএনটি, তাহলে এই নামে কি ভেরিয়েবল রাখা যাবে? আইএনটি নামে ধরো তুমি একটা ডাবল একটা ভেরিয়েবল রাখলা যে ডাবল এ, এটা তো এ হচ্ছে একটা ভেরিয়েবল। এখন তুমি যদি চাও যে না আইএনটি নামে আমি একটা ভেরিয়েবল রাখবো, আইএনটির তো মিনিং আসলে অন্য কিছু, সেই মিনিং যুক্ত শব্দ এইখানে ভেরিয়েবল হিসেবে ইউজ করা যাবে না। যদি তুমি ভেরিয়েবল হিসেবে ইউজ করো তাহলে দেখো ডাবল আইএনটি, এটা তো ভুল যাবে। ডাবল মানে তো ডাটা টাইপ, আইএনটি মানেও তো ডাটা টাইপ, তাহলে দুইটা ডাটা টাইপ কেন পাশাপাশি ইউজ হয়েছে? ওদিকে আমি কিন্তু এই আইএনটি কে কিন্তু আমি ভেরিয়েবল হিসেবে ইউজ করতে চাচ্ছি, কিন্তু কম্পাইলার তো সেটা বুঝবে না, আইডি তো সেটা বুঝবে না। আমি কি বুঝতে পারছি? এজন্য কিছু মিনিংফুল ওয়ার্ড আছে সি ল্যাঙ্গুয়েজে যেগুলোকে ভেরিয়েবল হিসেবে ইউজ করা যাবে না, কারণ ওইগুলোর আসলে ডিফারেন্ট মিনিং আছে। যেমন ডাবল, এর কিন্তু একটা মিনিং আছে, আইএনটি এর কিন্তু একটা মিনিং আছে। ফলে তুমি যদি একটা ভেরিয়েবল এরকমের লেখো ডাবল ডাবল, এই ডাবল হইছে ডাটা টাইপ আর এই ডাবল হইছে ভেরিয়েবল নাম, তাহলে সেটা কিন্তু দেখতে বিশ্রী রকমের দেখা যায়, ডাবল ডাবল কেমনে হইলো, মানে এটা বোঝা যাবে না, বুঝছো? ক্লিয়ার? ফলে কিওয়ার্ড হচ্ছে কি, কিওয়ার্ড হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত কিছু স্পেশাল, কিওয়ার্ড হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত কিছু স্পেশাল ওয়ার্ড যার হচ্ছে কিছু সুনির্দিষ্ট মিনিং থাকে, ওইগুলোকে ভেরিয়েবল হিসেবে ইউজ করা যাবে না। যেমন আইএনটি, ডাবল, ফ্লোট, তারপর হচ্ছে ইফ, হ্যাঁ, ফর, হোয়াইল, এইগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আছে, এই জন্য এইগুলোকে কখনোই আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারি না, কারণ এর আসলে মিনিং আছে আলাদা আলাদা, বুঝছো? ক্লিয়ার? এইগুলোকে বলা হয় আমাদের কিওয়ার্ড, বুঝতে পারছো? আচ্ছা তাহলে ডাবল হচ্ছে একটা কিওয়ার্ড, হ্যাঁ, তারপর আইএনটি হচ্ছে একটা কিওয়ার্ড, সিএইচএআর ক্যারেক্টার, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, ডিফারেন্ট ডিফারেন্ট সুনির্দিষ্ট মিনিং আছে। প্রিন্ট, প্রিন্টএফ, আচ্ছা প্রিন্টএফ এর তো একটা সুনির্দিষ্ট মিনিং আছে, বলে প্রিন্টএফ কে তুমি ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারো না, বুঝতে গেছো কথাটা? তবে এইটাকে কিন্তু তুমি ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারো, দেখো ডাবল দেন ডাবল লেখে একটা আন্ডারস্কোর, আচ্ছা এইটাকে কিন্তু তুমি ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারো, কারণ শুধু ডাবল না, এর সাথে একটা আন্ডারস্কোর দেওয়ার ফলে কিন্তু এটা মানে মিনিংলেস হয়ে গেছে। এখন কিন্তু এইটা কিন্তু ডাটা টাইপ না, অথবা এই আইএম আন্ডারস্কোর টি এরকম কিন্তু ইউজ করা যাবে, কিন্তু আইএনটি ইউজ করা যাবে না, বুঝছো? কারণ এর মিনিং ভিন্ন। আচ্ছা তো এই রকমের সি ল্যাঙ্গুয়েজে টোটাল হচ্ছে 32টা কিওয়ার্ড আছে,
যেমন অটো, ডাবল, ইন্টিজার, এক্সট্রাক্ট, সুইচ, লং, এলস, ব্রেক, এ কেস, হ্যাঁ, তারপর হচ্ছে এনাম, রেজিস্টার, টাইপ ডেফ, এগুলো জাস্ট হচ্ছে একবার একটু রিডিং, মানে একবার একটু দেখে নেবা, যেন পরীক্ষায় যদি কোনো এমসিকিউ চলে আসে যে কোনটা সি ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত কিওয়ার্ড, তাইলে যেন তুমি হচ্ছে দেখে যেন তোমার মনে পড়ে যে ও এইটা মনে হয় দেখছিলাম কিওয়ার্ডের মধ্যে। বুঝতে পারছো আমার কথাটা কি? আচ্ছা, এরপরে দেখো, এর পরের টপিক আছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট। আচ্ছা, ইনপুট আউটপুট স্টেটমেন্ট কিন্তু অলরেডি আমরা জানি। আচ্ছা, প্রিন্টএফ দিয়ে কি আমি ইনপুট নেই নাকি আউটপুট দেখাই? প্রিন্টএফ আউটপুট দেখাই। এই জন্য প্রিন্টএফ কে বলা হয় আউটপুট স্টেটমেন্ট। যেমন এইখানে দেখো, প্রিন্টএফ পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন এন অন প্লাস এন টু, এখানে প্রিন্টএফ কে বলা হয়েছে আউটপুট স্টেটমেন্ট, আর স্ক্যানএফ কে বলা হয়েছে ইনপুট স্টেটমেন্ট। তাহলে কিন্তু অলরেডি কিন্তু আমরা ইনপুট স্টেটমেন্ট আউটপুট স্টেটমেন্ট সম্পর্কে অলরেডি আমরা জানি। বুঝছো? আচ্ছা, তাহলে হচ্ছে এই জায়গাটায় স্ক্যানএফ বলতে বোঝায় এটা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট, আর প্রিন্টএফ বলতে বোঝায় এটা হচ্ছে আউটপুট স্টেটমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এর পরেরটায় দেখো, আচ্ছা আমরা যখন কোনো একটা প্রোগ্রামকে যখন রান করি তখন আমাদের সামনে কি এরকম একটা কালো স্ক্রিন চলে আসতো না প্রথম দিকে? আচ্ছা, তো সেই কালো স্ক্রিনটাই হচ্ছে এই জায়গাটায় দেখাইছে। তুমি যখন কোনো একটা প্রোগ্রাম রান করবে তখন হচ্ছে এরকম একটা কালো স্ক্রিন আসবে, সেই কালো স্ক্রিন হচ্ছে তুমি মান দেবা, সেই অনুযায়ী এরকম করে এক্সিকিউশন হবে। জাস্ট সেইটা এখানে দেখাইছে, এটা তো আমরা অলরেডি দেখছি। এই যে দেখো, তাহলে দেখা যাচ্ছে যে স্ক্যানএফ ফাংশনটি দিয়ে ইনপুট নেওয়া হয়, আর প্রিন্টএফ ফাংশন দিয়ে আউটপুট দেখানো হয়। এই যে ইনপুট আউটপুট স্টেটমেন্ট বলা হয় এই দুইটাকে, জাস্ট একবার রিডিং করবা, তুমি হচ্ছে পারবা। এখন দেখো উদাহরণ 5-এ যদি আমরা চলে আসি, উদাহরণ 5-এ বলা হয়েছে, বলো। হ্যাঁ, হ্যাঁ, তুমি হচ্ছে কোনো একটা জায়গায় ভুল করছো, তুমি হচ্ছে আমাকে স্ক্রিনশট পাঠাইও আমাকে মেসেঞ্জারে, আমি দেখে দেবো না যে কি সমস্যা হয়েছে। ওকে, এখন দেখো উদাহরণ, বুঝলি, বলো। তাহলে হাফ, হাফে হয়তো বা কোনো ঝামেলা করছে। যাই হোক, তুমি আমাকে ওই স্ক্রিনশটটা পাঠাইও মেসেঞ্জারে, আমি দেখে দেবো না যে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এখন কি দেখো, আমাদেরকে উদাহরণ 5-এ যেটা বলছে, উদাহরণ 5-এ বলছে এমন একটা প্রোগ্রাম লেখো যা কোনো সেলসিয়াস তাপমাত্রাকে ইনপুট নেবে আউটপুট হিসাবে। আচ্ছা, 40 মিনিট যদি কেটে যায় আবার রিজয়েন করো। আচ্ছা, একটি প্রোগ্রাম লিখতে হবে যা কোনো তাপমাত্রাকে সেলসিয়াসে নেবে তাকে ফারেনহাইটে কনভার্ট করে দেখাবে। ক্লিয়ার? সেলসিয়াসে নেবে আর হচ্ছে ফারেনহাইটে কনভার্ট করে সে দেখাবে। তাহলে এই প্রোগ্রামটা আমি যদি খেয়াল করে দেখি, তাহলে মান নেবে কিসে? মান নেবে হচ্ছে সেলসিয়াসে, আর রেজাল্ট দেখাবে কিসের? ফারেনহাইটের। আচ্ছা, তো আমরা সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে যে সম্পর্কটা জানি, C/5 সমান F-32/9। এইটা থেকে, বা এই যে হচ্ছে আমাদের সূত্রটা আছে, এই সূত্র থেকে আমরা যদি এফ এর মানটা যদি চিন্তা করি, দেখো 9C/5 ইকুয়ালস টু এফ, 32। তো 32 কে যদি আমি এই পাশে চলে আসি, দেখো 9/5 ইন্টু সি, এর টুকরে আমি এই লিখলাম, প্লাস 32 ইকুয়ালস টু এফ। তাহলে এফ এর মানটা আমার কি দাঁড়াইলো, দেখো 9/5 ইন্টু সি প্লাস 32, এটা হচ্ছে আমার F। এখন এই সূত্র অনুযায়ী হচ্ছে আমাকে একটা সি এর মান আমাকে দেওয়া থাকবে, সি এর মান বলতে কি আমাকে সেলসিয়াস এর মান দেওয়া থাকবে, আমাকে এই সূত্রে ক্যালকুলেট করে ফারেনহাইটের মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা যদি একটু ফ্লো চার্টে যদি আমরা একটু চলে যাই, এটা অলরেডি কিন্তু আমরা ফ্লো চার্টটা দেখছি। আমাদের প্রথমেই হবে শুরু, শুরুর পরে আমাদের কিসের মান নেব? সি এর মান গ্রহণ, নাকি আমরা তো নেব সেলসিয়াসের মান। তাহলে সেলসিয়াসের মান হচ্ছে সি এর মান গ্রহণ। আচ্ছা, সি এর মান গ্রহণের পর আমাদের কি করা লাগবে? প্রসেস করা লাগবে। প্রসেস করা লাগবে কোন সূত্র অনুযায়ী? এফ ইকুয়ালস টু
9/5 ইন্টু সি প্লাস 32 এই সূত্র অনুযায়ী আমাদের প্রসেস করা লাগবে। প্রসেস করার পরে হচ্ছে সেই এফ এর মানটা বা ফারেনহাইটের মানটা হচ্ছে আমাকে প্রদর্শন করা লাগবে। তাহলে হচ্ছে এফ এর মান প্রদর্শন, এরপরে হচ্ছে আমাদের শেষ। এইটা বুঝতে তো কারো কোনো সমস্যা নেই, আছে নাকি? আচ্ছা, এইটা বুঝতে আমাদের যদি কোনো ধরনের কোনো যদি সমস্যা না থাকে, দেখো তাহলে হচ্ছে আহ, দেখো এইটা বুঝতে আমাদের যদি কোনো একটা সমস্যা না থাকে, তাহলে হচ্ছে আমরা এই অনুযায়ী এখন কোডিং লিখবো, মানে সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তাহলে প্রথমেই আমরা বুঝতেছি যে আমাদের হ্যাশ ইনক্লুড stdio.h, এটা আমাদের লেখা লাগবে। দেন হচ্ছে আমাদের মেইন ফাংশন, দেন হচ্ছে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট, এর সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে কি সবার লাস্টে, এর মধ্যে আমরা লিখবো। আচ্ছা, এখানে আমাদের ভেরিয়েবল দরকার কয়টা বলো তো? দুইটা ভেরিয়েবল দরকার, একটা হচ্ছে সেলসিয়াসের মান সি আর ফারেনহাইটের মান এফ। আমাদের দুইটা ভেরিয়েবল দরকার, আর কিন্তু কোনো ভেরিয়েবল তোমার লাগে নাই। তাহলে এই দুইটা ভেরিয়েবল আবার ডাবল নেওয়াটা ভালো না স্যার? যেহেতু তোমাকে পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ কিছু বলে দেয় নাই, তাপমাত্রা তো পূর্ণ সংখ্যাও হতে পারে, ভগ্নাংশ হতে পারে নাকি? তাহলে আমি নিলাম প্রথম ডাবল। ডাবল, আচ্ছা ডাবল ডাবল যদি আমি নেই, আচ্ছা 40 মিনিট পর কেটে গেলে সবাই আবার রিজয়েন করে, হ্যাঁ? আচ্ছা ডাবল কি দেব? সি কমা এফ, তার মানে হচ্ছে ডাবল সেলসিয়াস কমা ফারেনহাইট। আচ্ছা তুমি প্রথমে মান নেবা কার, সি এর না এফ এর? আচ্ছা, তাহলে প্রথমেই আমি লিখলাম প্রিন্ট এফ এন্টার দ্য সেলসিয়াস টেম্পারেচার, যে এন্টার দ্য সেলসিয়াস টেম্পারেচার। দেন এটা তুমি বলে দিলা, এটা কিন্তু এমনিতে ওর বোঝার সুবিধার্থে প্রিন্টএফ মানে স্ক্যানএফ দিয়া পার্সেন্ট এলএফ কমা এম% সি, এর ফলে আমার হবে কি সি এর মানটা আমার সে নিল। আচ্ছা এখন আমাকে করতে হবে কি, এফ ইকুয়ালস টু 9/5, বাইটাকে তো আমরা এইভাবে দেই প্রোগ্রামেশন, 9/5 ইন্টু সি প্লাস 32, এই হচ্ছে আমি এফ এর মান বের করি। সবাই বুঝতেছো তো নাকি? এই যে এই লাইনটা। এরপরে আমরা করতেছি কি, প্রিন্ট এফ ফারেনহাইট ইজ পার্সেন্ট এলএফ কমা, আচ্ছা প্রিন্ট এফ এর সময় তো এম% হবে না, হবে? আচ্ছা কমা এফ, তার মানে হচ্ছে আমি আসলে ফারেনহাইট ইজ, তারপরে ফারেনহাইটের ভ্যালুটা প্রিন্ট করবে, জন্য লিখছি পার্সেন্ট এলএফ। যেহেতু এফ হচ্ছে একটা ডাবল, ডাবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্ট এলএফ কমা হচ্ছে এফ। এরই সাথে সাথে হচ্ছে আমার এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এরই সাথে সাথে হচ্ছে আমার এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হওয়ার সাথে সাথে হচ্ছে আমার প্রোগ্রাম শেষ হয়ে গেল। আমরা কি প্রোগ্রামটা সবাই বুঝতে পারছি? আচ্ছা, তো এতদিন যাবত হচ্ছে আমরা যেই প্রোগ্রাম গুলো করছি, সেই প্রোগ্রামে কি আমাদের কোনো ধরনের কোনো কন্ডিশন চেক করা লাগছে? যেমন এই ম্যাথে কি আমার কোনো কন্ডিশন চেক করা লাগছে? তুমি তো সি এর মান নেছো, যোগ বিয়োগ গুণ ভাগ করে দেন তুমি রেজাল্ট বের করে ফেলছো। অথবা তুমি যে যোগ বিয়োগ গুণ ভাগের যে ম্যাথ তুমি করছো গত ক্লাসে, দুইটা সংখ্যা ইনপুট নিয়েছো, তাদের মধ্যে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব তুমি করছো। আচ্ছা ওখানেও তো আমার কোনো কন্ডিশন চেক করা লাগে না। আচ্ছা এখন ধরো তুমি একটা প্রোগ্রাম লিখতেছো। আচ্ছা আচ্ছা, কই, এই তো। আচ্ছা ওকে, এখন হয়েছে তোলা।
আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, আমাদের যদি কোনো কন্ডিশন চেক করার দরকার হয়, যেমন আমরা একটু একটা ম্যাথ একটু দেখি। সেটা হচ্ছে কি, দেখো, কন্ডিশন কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয় একে। কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে ইফ দেন এইখানে থাকবে কন্ডিশন, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, এইখানে থাকবে প্রয়োজনীয় কাজ। এটাকে একটু তুলে নাও, তারপরে আমি বুঝাইতেছি। আচ্ছা, যদি আমার কখনো কোনো কন্ডিশন চেক করা লাগে, সেটা আমি ইফ দিয়ে করি। ইফ মানে কি, যদি। ইফ দেন মাঝখানে আমার কন্ডিশনটা, দেন আমার যে কাজগুলো ঘটবে সেই কাজটা। আচ্ছা, এরপরে থাকবে এলস। এলস লিখে হচ্ছে আবার সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে থাকবে স্টেটমেন্ট। এই, আচ্ছা, এটা হচ্ছে এর ফর্ম। আচ্ছা, এখন আমরা যদি একটু চিন্তা করে দেখি, দুটি সংখ্যা ইনপুট নাও, সংখ্যা দুটি সমান কিনা। এই যে সমান কিনা, এখন তো কন্ডিশন চলে আসছে, সংখ্যা দুটো সমান কি সমান না, সংখ্যা দুটি সমান কিনা যাচাই করো। আচ্ছা, এরকম একটা প্রোগ্রাম আমাদের লিখতে হবে। তো আমরা প্রথমেই একটা ফ্লো চার্ট ডিজাইনের দিকে একটু মনোযোগী হই। এই পর্যন্ত কি তোলা হয়েছে সবার? তারপরে স্টেটমেন্ট টু আর কি, ওই স্টেটমেন্ট ওয়ান টু আরো যদি থাকে স্টেটমেন্ট ওগুলো সব থাকবে। আচ্ছা, তোলা হয়েছে। ওকে, এখন একটু দেখো তাহলে আমাদের ফ্লো চার্টটা হবে কি, প্রথমে হবে শুরু। আচ্ছা, ফ্লো চার্ট থেকে অ্যালগরিদম তো আমরা সবাই লিখতে পারবো, পারা যাবে তো নাকি? আচ্ছা, শুরু হওয়ার পরে কিন্তু দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে। তো দুইটা সংখ্যাকে তুমি কি ধরবা? এ আর বি ধরে নাও। এ বি এর মান গ্রহণ, দেন আমার কি এখন একটা কন্ডিশন চেক করতে হবে না? কন্ডিশন চেক তো এরকমের, আহ, কি বলে ওটারে, কন্ডিশন চিহ্নটা এরকমের এরকমের জাস্ট এরকমের। হ্যাঁ, এখানে এ ইকুয়াল বি কিনা। আচ্ছা, এখন একটা বিষয় একটু মনে রাখবা, যদি এ ইকুয়াল বি মানে এ ইকুয়াল 5, এই কথার মানে হচ্ছে এ এর মান 5, আর এ ডাবল ইকুয়াল 5, প্রোগ্রামিং এর ভাষায় এইটার মানে হচ্ছে এ এর মান 5 এর সমান কিনা। এটা হচ্ছে চেক করে এ ইকুয়াল ইকুয়াল 5 মানে হচ্ছে এ এর মান 5 কিনা। আর এ ইকুয়াল 5 বলতে বোঝায় এ এর মধ্যে 5 রে রাখছো, মানে এ এর মান 5। বুঝছো? তাহলে এইখানে যেহেতু কন্ডিশন, এখানে কি ইকুয়াল আসবে না ডাবল ইকুয়াল আসবে বলো তো? ডাবল ইকুয়াল আসবে। ডাবল ইকুয়াল আসলে সুবিধাটা কি, এ ইকুয়াল ইকুয়াল বি মানে এ বি এর সমান কি না সেটা চেক করবে। এখানে হতে পারে কি, হ্যাঁ হতে পারে আর না হতে পারে। আচ্ছা, এ আর বি যদি সমান না হয়, তাহলে আমরা প্রদর্শন করলাম নট ইকুয়াল। কারণ আমাদেরকে বলছে দুইটা সংখ্যা ইনপুট, সংখ্যা দুটো সমান কিনা যাচাই করো। ও আচ্ছা, এ ইকুয়াল ইকুয়াল বি এটা যদি হ্যাঁ হয় তাইলে হচ্ছে ইকুয়াল, আর যদি এ ইকুয়াল ইকুয়াল বি কন্ডিশন যদি না হয়, তাহলে আমরা লিখবো নট ইকুয়াল। বুঝছো? আচ্ছা, এখন ইকুয়াল লেখার পরেও প্রোগ্রামটা শেষ হবে, আর নট ইকুয়াল লেখার পরেও প্রোগ্রামটা শেষ হবে। তার মানে দুইটাকে একত্রিত করে আমরা প্রোগ্রামটা শেষ করে দিলাম। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এখন এইটার আমরা একটু কোডিং লিখি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনপুট নেওয়া লাগবে, আবার মান প্রদর্শন করা লাগবে। হ্যাঁ, ফলে আমাদের স্ক্যান এবার প্রিন্টএফ লাগতেছে। ফলে আমাদের প্রথমেই হচ্ছে হ্যাশ ইনক্লুডিং কোথায় ইনক্লুড,
হ্যাশ ইনক্লুড stdio.h, দেন হচ্ছে মেইন, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা এখানে আমরা ভেরিয়েবল, আচ্ছা আমরা সবসময় কি হ্যাশ ইনক্লুড লিখি না? না, ওটা মানে ইনক্লুডিং ভুলে হয়ে গেছিল, ওটা কাটা দিয়ে দিছে। হ্যাশ ইনক্লুড stdio.h, এর পাশে মেইন। এখন আমাদের ইনপুট নেওয়া লাগবে দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখানে আমাদের কি বলে দিছে যে পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ ওই জাতীয় কিছু? বাট দুইটা সংখ্যা আমরা যখন সেট করি তখন কিন্তু মস্তিষ্কে প্রথমে পূর্ণ সংখ্যাই আসে নাকি? তো তুমি এই জায়গায় চাইলে ইন্টিজার ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, বুঝছো? তবে ডাবল ইউজ করা সবচেয়ে একদম নিরাপদ। ডাবল এ কমা বি। আচ্ছা ডাবল এ কমা বি। এখন হচ্ছে আমাদের প্রথমেই বলে দিতে হবে যে দুইটা নাম্বার দিতে তো বলে দিতে হবে প্রিন্টএফ এন্টার টু নাম্বার। আচ্ছা এরপরে এই দুইটা নাম্বার সে দেবে, তাহলে %11 %11 এম% এ কমা এম%বি, এই দুটোকে আমি নিলাম। আচ্ছা তো কন্ডিশনটা আমরা কিসের মাধ্যমে চেক করি? ইফ এর মাধ্যমে আমরা কন্ডিশন চেক করি। তাহলে ইফ এ ইকুয়াল ইকুয়াল বি, যদি এ ইকুয়াল ইকুয়াল বি মানে কি? যদি এ বি এর সমান হয় নাকি, বুঝছো? আচ্ছা তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যের কাজটা ঘটবে। তাহলে ইফ এ ইকুয়াল ইকুয়াল বি, যদি এ যদি বি এর সমান হয় তাহলে প্রিন্টএফ টু নাম্বারস আর ইকুয়াল, এইটা আমি প্রিন্ট করে দেব। ক্লিয়ার? যদি এ বি সমান, ইফ এ ইকুয়াল ইকুয়াল বি, যদি এ বি এর সমান হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে এই কাজ ঘটবে। এখন আমাদের তো কাজ একটা, যদি সমান হয় আমাদের একটা কাজ, শুধু দুইটা নাম্বার ইকুয়াল এটা প্রিন্ট করে দেখাবে, শেষ, যে নাম্বার দুইটা ইকুয়াল। আচ্ছা এখন দেখো ইফ এর অপোজিট আছে কি? এলস না? ইফ এলস এইদার অর নেইদার নর, এরকম বিষয়টা। তাহলে ইফ এ ইকুয়াল ইকুয়াল, যদি এ ইকুয়াল ইকুয়াল বি যদি হয় তাহলে এই কাজটা করবে। এলস মানে কি? না হলে, অন্যথায়। এ ইকুয়াল ইকুয়াল বি হলে এই কেসটা ঘটবে। এলস মানে এই কন্ডিশন না মানলে এই কেস ঘটবে। এলস হচ্ছে কি? এলস প্রিন্টএফ টু নাম্বারস আর নট ইকুয়াল, বুঝছো? এইটা কি বুঝতে পারছো? ইফ যদি এ ইকুয়াল ইকুয়াল বি হয় তাহলে এই ঘটনা ঘটবে। এলস মানে যদি এইটা না হয় তাহলে এ আর বি যদি সমান না হয় তাহলে তোরা, এ আর বি এই কন্ডিশন যদি ফুলফিল না করে তাহলে তোরা সমান না, বুঝছো? আর 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 আরেকবার কি বলা লাগবে? ওকে তাহলে তুমি দেখো এই সেকেন্ড ব্র্যাকেট এই শেষ, এই সেকেন্ড ব্র্যাকেট এই শেষ, কিন্তু এই মেইন এর পরে যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট তো সবার শেষে গিয়ে শেষ হওয়ার কথা, সেইটাই শেষ, বুঝছো? আচ্ছা এখন কি ফোনে কি নিজেরা এটা করে নেওয়া যাবে না ওই অ্যাপস এর মাধ্যমে, নাকি দেখাই দেওয়া লাগবে? করলেই তো হয় নাকি? দেখাই দেওয়া লাগবে? ওকে ওকে। আচ্ছা তাহলে এখন কন্ডিশনাল যে স্টেটমেন্ট গুলো আছে, ইফ আর এলস, এটাকে করা যাবে? সমস্যা আছে কোনো? আচ্ছা এখন দেখো হয়েছে এটা শেষ, বলা।
ওকে, তাহলে এবার একটু দেখো, এবার একটু আচ্ছা আমরা এই যে ডাবল ইকুয়াল এর যে একটা মিনিং আমরা জানতে পারছি না, যে এটার মানে হচ্ছে সমান কিনা সেটা চেক করা। এই ধরনের আরো কিছু রিলেশনাল অপারেটর আছে, আমরা সবগুলো সম্পর্কে একটু জেনে নেই। আমরা তো শুধুমাত্র একটা জানছি যে ডাবল ইকুয়াল এর মিনিং হচ্ছে সমান কিনা সেটা চেক করা। আচ্ছা, এখন দেখো এইখানে হচ্ছে কিছু রিলেশনাল অপারেটর দেওয়া আছে। আমাদের পেজ নাম্বার এই পর্যন্ত কিন্তু আমরা করছি। এই যে উদাহরণ 5 পর্যন্ত একটা সংখ্যা ইনপুট নাও, মানে একটা সেলসিয়াস তাপমাত্রা ইনপুট নাও, সেটাকে ফারেনহাইট তাপমাত্রায় দেখাও, এটা কিন্তু আমরা করছি। এরপরেই আছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে কি বোঝানো হয়? ইফ এলস, যেটা এটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। এর মধ্যে আছে রিলেশনাল অপারেটর, যেগুলো এই কন্ডিশনাল স্টেটমেন্টে ইউজ হয়। এই যে ডাবল ইকুয়াল, দেখো প্রথমেই আছে ডাবল ইকুয়াল। ডাবল ইকুয়াল কি দুইটা সংখ্যা সমান কিনা সেইটা পরীক্ষা করা হয় ডাবল ইকুয়াল দিয়ে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু লিখে নেই, ডাবল ইকুয়াল দুটি সংখ্যা সমান কিনা যাচাই করা হয় ডাবল ইকুয়ালের মাধ্যমে। সাইন অফ এক্সক্লামেশন ইকুয়াল, আচ্ছা সাইন অফ এক্সক্লামেশন ইকুয়াল বলতে আমরা নট ইকুয়াল কে বোঝাই। প্রোগ্রামিং এর ভাষায় সাইন অফ এক্সক্লামেশন ইকুয়াল মানে হচ্ছে নট ইকুয়াল। তাহলে হচ্ছে দুটি সংখ্যা দুটি সংখ্যা আহ, সমান নয় বা অসমান, অসমান, হ্যাঁ অসমান, অসমান কিনা তা যাচাই করে, বা তা দুটো সংখ্যা অসমান কিনা তা যাচাই করা হয়। আচ্ছা, তারপরে চিন্তা করে দেখো, তারপর হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেন মানে হচ্ছে ধরো এ গ্রেটার দেন বি, এটা দ্বারা চেক করা হয় এ বি এর চেয়ে বড় কিনা। এ গ্রেটার দেন ইকুয়াল বি, গ্রেটার দেন ইকুয়াল কিন্তু এই রকমের বোঝায়, হ্যাঁ গ্রেটার দেন তারপর হচ্ছে ইকুয়াল। এ গ্রেটার দেন ইকুয়াল বি বলতে বোঝায় এ বি এর সমান অথবা বড় কিনা, এ বি এর সমান অথবা বড় কিনা, এটা হচ্ছে আবার এ গ্রেটার দেন ইকুয়াল বি। বুঝছো? আচ্ছা, এরপর দেখো এ গ্রেটার দেন অর ইকুয়াল বি, আবার হচ্ছে বি এর চেয়ে সমান অথবা বড় কিনা। একই ভাবে এ লেস দেন বি, এটার মানে হচ্ছে এ বি এর চেয়ে ছোট কিনা সেটা চেক করবে। আচ্ছা, এইগুলো সবগুলো বসে কিসের মধ্যে? ইফ এর মধ্যে, কিন্তু ইফ এর যে, হ্যাঁ ইফ এর যে কন্ডিশন, হ্যাঁ গুড গুড, সেই কন্ডিশনের মধ্যে এ বি এর ছোট কিনা। এ লেস দ্যান ইকুয়াল বি, এটা হইছে এ বি এর ছোট অর সমান কিনা, বা সমান অর ছোট কিনা। এই condition টা relational statement। এরপরে আমরা চলে আসবো, আচ্ছা তোলা হয়েছে কি পেজটা? ওকে, এবারে দেখো এই যে, হ্যালো হ্যালো, ওকে, ইফ স্টেটমেন্ট একটু দেখো, এরপরেই কিন্তু আমাদের আছে ইফ স্টেটমেন্ট। এই যে প্রথমে থাকবে ইফ, দেন থাকবে কন্ডিশনাল এক্সপ্রেশন মানে কন্ডিশন, তারপর থাকবে স্টেটমেন্ট অন, স্টেটমেন্ট টু, স্টেটমেন্ট, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইফ এই কন্ডিশন ফুলফিল হলে এই ঘটনাগুলো ঘটবে। এটা আমি অলরেডি লেখাই দিছি। তারপর হচ্ছে এইখানে দেখো, এই যে হচ্ছে উদাহরণ 6, একটি প্রোগ্রাম লেখাও
যেটি দুইটা সংখ্যার মধ্যে তুলনা করে বের করবে তারা সমান কিনা। আচ্ছা, একটু পূর্বে কি আমি সেটা দেখাইছি না যে দুইটা সংখ্যার মধ্যে সমান কি সমান না সেই বিষয়টা দেখাবে। আচ্ছা, তাহলে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, পরেরটা আমরা একটু চলে যাই। পরেরটা হচ্ছে, দেখো, পরের প্রোগ্রামটা যদিও এই জায়গায় দিচ্ছে এইরকমের, আমি একটু অন্যরকম দেখাইতেছি। পরের প্রোগ্রামটা হচ্ছে, ধর আমরা এরকম একটা প্রোগ্রাম লিখতে চাই। একটি সংখ্যা ইনপুট নাও, একটি সংখ্যা ইনপুট নাও, সংখ্যাটি ধনাত্মক, কমা ঋণাত্মক নাকি শূন্য তা প্রদর্শন করো। আচ্ছা, বলতেছি, ওকে। আচ্ছা দেখো, পূর্বের যে আমাদের প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রাম আমাদের শর্ত ছিল কিন্তু দুইটা, দুইটা সংখ্যা ইকুয়াল নাকি ইকুয়াল না, এই হচ্ছে শর্ত, যে সমান অথবা সমান না, শর্ত ছিল দুইটা। আচ্ছা, এখন শর্ত আসছে কয়টা, ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য, তিনটে শর্ত আসছে। তাহলে এখানে কি শুধু ইফ আর এলস, ইফ আর এলস তো কিন্তু দুইটা শর্ত আসে নাকি, ইফ এর একটা শর্ত, এলস এর একটা শর্ত। আচ্ছা, আমরা আগে একটু ফ্লো চার্টটা নিয়ে নেই। প্রথমে হচ্ছে প্রোগ্রাম শুরু, দেন হচ্ছে একটা সংখ্যা আমাকে ইনপুট নিতে বলছে, আমি সেই সংখ্যাটা এ ধরে নিলাম, এ এর মান গ্রহণ, দেন আমাকে হচ্ছে কন্ডিশন চেক করা লাগবে এ ইকুয়াল ইকুয়াল জিরো কিনা। এ যদি জিরো ইকুয়াল ইকুয়াল যদি জিরো, এটা যদি হ্যাঁ হয়, আমি এই পাশে লিখি হ্যাঁ, তাহলে আমরা প্রিন্ট করে দিলাম এ ইজ জিরো, এটা আমরা প্রিন্ট করে দিলাম। যদি এর মান যদি জিরো না হয়, জিরো না হইলে আমরা আবার চেক করবো, এটা যদি না হয় তবে আবার চেক করবো, যেহেতু জিরো না তার মানে কিছু ধনাত্মক আর ঋণাত্মক, তাহলে এ গ্রেটার দ্যান জিরো। যদি এটা হ্যাঁ হয়, এ গ্রেটার দ্যান জিরো, এটা যদি হ্যাঁ হয় তাহলে তো এ হইছে পজিটিভ, এ ইজ পজিটিভ। আর যদি এটা যদি না হয় তাহলে হচ্ছে এ ইজ নেগেটিভ নাকি, এ ইজ নেগেটিভ। এই ফ্লো চার্টটা সবাই বুঝতে পারছো নাকি? আচ্ছা, দেন এরপরে সবার তো আসছে শেষ হবে নাকি, এরপরে এই এই এখানে এসে একত্রিত হয়ে এখানে থাকবে শেষ। মানে আমার তো এখানে জায়গা নাই, এজন্য আমি এরকম ট্রেন ধরলাম, তোমরা তো একটা কথা বলতে পারো। যাই হোক, এটা তো আমি প্রোগ্রাম করবো এখন, কোডিং। এখানে তুমি শর্ত আসছে তিনটে, একটা হচ্ছে শূন্য, আর ধনাত্মক, আর ঋণাত্মক। আচ্ছা, আমি যদি কোডিং এর মধ্যে চলে যাই, প্রথমেই আমার ওইটা তো থাকবেই, হ্যাশ ইনক্লুড stdio.h মেইন। এই, আচ্ছা, আমার ভেরিয়েবল লাগবে কয়টা? বিজয়, হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, আমি আসবো তো। হ্যাঁ, আমার আসতে আর 10 মিনিট 15 মিনিট টাইম লাগবে, হ্যাঁ আমি চলে আসতেছি। আচ্ছা, ওকে, দেখো আমাদের এখানে একটা কিন্তু মাত্র ভেরিয়েবল লাগবে, শুধুমাত্র এ। আমি এটাকে ইন্টিজার নিলাম, ইন্টিজারে যেহেতু একটা সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য, এখানে সাধারণত পূর্ণ সংখ্যা দিয়ে আমরা কাজ করি, এজন্য ধরো আমি ইন্টিজার নিলাম, তোমরা ডাবল নিতে পারো তোমাদের ইচ্ছা। ইন্টিজারে দেন প্রিন্টএফ এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার, মানে এটা দ্বারা তুমি বুঝাই দিলা যে তাকে একটা নাম্বার এখন দেয়া লাগবে। এরপরে ধরো সে স্ক্যানএফ পার্সেন্ট ডি এম% এ, তার হচ্ছে এ এর মান দিছে। এখন আমি এর মান নেওয়া শেষ, কিন্তু মান গ্রহণ শেষ। এখন আমি কন্ডিশনে চলে আসবো, ইফ এ ইকুয়াল ইকুয়াল জিরো,
যদি a এর মান 0 সমান হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজটা করবে, মানে হচ্ছে printf a is 0, তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ n দিয়ে দিলাম। ব্যাকস্ল্যাশ n মানে হচ্ছে নিউ লাইন, পরের লাইন চলে যাবে। আচ্ছা, যখন আমাদের 2 এর অধিক শর্ত চলে আসবে তখন হচ্ছে ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এরকম করি। এলস ইফ a গ্রেটার দ্যান 0 কিনা, দেখো হ্যাঁ 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 ফিজিক্স স্যার যাচ্ছে না, না দুটো সাবজেক্ট বাজে, এখানে তিনটে বাজে নাই। হ্যাঁ তুমি হয়তো 5 মিনিট আগে বেরিয়ে গেছো তো, যাই হোক স্যার যাচ্ছে। আচ্ছা দেখো, এলস ইফ a গ্রেটার দ্যান 0 অথবা মানে ইফ এলস ইফ যদি একের অধিক যদি শর্ত থাকে তাহলে আমরা এলস ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এরকম দিয়ে যাবো, লাস্টেরটা হবে এলস। এলস ইফ a গ্রেটার দ্যান 0 যদি হয় তাহলে আবার এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করবে, তাহলে প্রিন্টএফ a ইজ পজিটিভ। আচ্ছা দুইটা শর্ত হয়েই গেছে, এরপর হচ্ছে ব্যাকস্ল্যাশ n। আর কি এবার একটা শর্ত বাকি আছে না স্যার? এখন এইটা আসবে এলস এর মধ্যে, কারণ একদম লাস্টের শর্তটা আসবে এলস এর মধ্যে, আর মাঝখানে সবগুলো এলসি এলসি, মানে এটা অর এটা অর এটা অর এটা, বুঝতে পারছো কথাটা? বুঝছো? ওকে, তাহলে এই পর্যন্ত কি লেখা হয়েছে? হয়েছে। একসাথে স্ক্রিনশট দিয়ে রাখি, পরে হচ্ছে তুলে দিই বাসায়। ফ্লো চার্ট তুমি অলরেডি পারো, মানে ফ্লো চার্ট নিয়ে তো মনে হয় না যে কারো কোনো সমস্যা, ফ্লো চার্ট গুলো তো আমরা পারি। ওকে, তাহলে এরপরে আমরা একটা অপশন বাকি আসছে, সেই অপশনটা চলে আসবে এলস এর মধ্যে। এলস, তাহলে এলস এর তো আর কোনো কন্ডিশন নাই, যদি উপরের কন্ডিশন কোনোটা যদি ফুলফিল না হয় তাই এইটা করবে। আচ্ছা একটা সংখ্যা যদি 0 ওই কন্ডিশন যদি ফুলফিল না করে, পজিটিভ ওই কন্ডিশন তো ফুলফিল না করে, তাহলে তো সে এমনিতেই নেগেটিভ। সংখ্যা তো হইতেই পারে হয় 0 হয় পজিটিভ আর নেগেটিভ নাকি? তাহলে এলস প্রিন্টএফ এ ইজ নেগেটিভ। এই আর এই একদম লাস্টের সেকেন্ড ব্র্যাকেট যে কোনটা, ওই যে মেইন এর পরে যে সেকেন্ড ব্র্যাকেট দিছো সেই সেকেন্ড ব্র্যাকেট তো শেষ হবে আর লাস্টে। এইটা হচ্ছে আমাদের এই ক্লিয়ার। আচ্ছা এখন তোমাদের কাজ হচ্ছে পেজ নাম্বার 170 এবং পেজ নাম্বার 171 পর্যন্ত পড়ে রাখো। পেজ নাম্বার 171 পর্যন্ত পড়ে রাখবা। 171 মাথা থেকে যাবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পেজ নাম্বার 171। আচ্ছা তোমাদের একটা ক্লাস মিস গেছে, ওই ক্লাস যদি কালকে 11:30টায় নেই, কারো কোনো সমস্যা আছে? ওটা কালকে তো শুক্রবার, যদি 11:30টায় নেই, ওকে তাহলে শুক্রবার 11:30টায় হবে তোমাদের ক্লাসটা। 9টায় নেই? 9টায় আবার তোমার সমস্যা, 10টায় নিলে? 10টায় কারো সমস্যা আছে 10টায় নিলে? ওকে তাহলে, তাহলে তুমি 10টায়